নমস্কার, দেখছেন ফোর্থ পিলার উইথ দ্য পিপল। আমি সোফিয়া। একটার পর একটা সাইক্লোন আসে সুন্দরবনে, বিধ্বস্ত হয় সুন্দরবন। আমরা আতঙ্কিত হই, প্রার্থনা করি যেন বিপর্যয় কেটে যায় সুন্দরবনের মানুষের, তারা যেন রক্ষা পান। তারপর ত্রাণ বিলি, প্রতিশ্রুতি, বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়, অনেক সময় বাঁধ নির্মাণ করাও হয়, কিন্তু তারপর আরো একটা সাইক্লোনের অপেক্ষা, আবার ত্রাণ বিলি। এই জীবনচর্যায় চলতে থাকে সুন্দরবনের। কি কারণে তাদের এই জীবনের পরিস্থিতি পাল্টায় না? ভোটের এই ভরা মরশুমে কোনো রোড শো হয় না সুন্দরবনে, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর পা পড়ে না, তারাও ভোট দেন। তারা কি আশা করতে পারেন না একটু সহজ জীবন হোক তাদের? যেন বাঁধ রক্ষার জন্য প্রশাসনের অপেক্ষা না করে তাদেরকেই নেমে পড়তে না হয়, প্রাণকে উপেক্ষা করে, প্রাণ ভয়কে উপেক্ষা করে। যেরকম দেখলাম দুদিন আগে তারা নেমে পড়েছিলেন বাঁধ রক্ষার জন্য, বাঁধের জল ঢুকে পড়ছিল তাদের এলাকায়, তা বাঁচানোর জন্য প্রাণপণ তারা লড়াই চালিয়ে গেছেন, এবং যা তাদের চালিয়ে যেতে হয় বছরের পর বছর। কি কারণে এই পরিস্থিতি? এর কি কোনো সমাধান নেই? এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন তিনজন বিশিষ্ট ব্যক্তি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক জয়ন্ত বসু, রয়েছেন অধ্যাপক সুগত হাজরা, এবং রয়েছেন সুভাষ নস্কর, ফরমার জয়েন্ট ডিরেক্টর সুন্দরবন অ্যাফেয়ার্স। নস্কর নয়, সুভাষ চন্দ্র আচার্য। মাফ করবেন, সুভাষ চন্দ্র আচার্য, এবং সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ডের তিনি বর্তমান সদস্য। সুভাষবাবু, প্রথমে আপনার কাছেই আসি। যে কথা আমরা বললাম শুরুতেই, সমস্যার কি কোনো সমাধানের পথ নেই? দিনের পর দিন, বছরের পর বছর একই পরিস্থিতি কেন চলছে? না, সমস্যার একেবারে স্থায়ী সমাধান হতে পারবে এটা ভাবা বোধহয় ঠিক নয়। কেননা আমরা যে এলাকাটায় আছি, বলেন সুন্দরবন যে এলাকাটাতে আছে, যে বদ্বীপ এলাকা, সমুদ্রের একেবারে তীরে, সমুদ্রকে তাকে ঘিরে আছে সমুদ্র, সেইখানে একেবারে স্থায়ী সমাধান কেউ করে দিতে পারবেন এটা আমি বিশ্বাস করি না। কিন্তু একটা সমাধানের সূত্র কিন্তু বা একটা ব্যবস্থা আমাদের সামনে আসতে পারে, আসা উচিত এবং আসার অবস্থা ছিল, কিন্তু আমরা সেটা করতে পারি না। তার কারণ অনেক আছে, অনেক বিস্তৃত কারণ। কিন্তু আমি যদি প্রথমেই ধরে নিই যে আমরা কি জানি সুন্দরবনে কতটা নদী বাঁধ আছে, সেই তথ্য কি কারোর কাছে প্রকৃত আছে? আমরা এখনো বলে যাচ্ছি সেই স্বাধীনতার পর থেকে যে সুন্দরবন পাটে, মানে ভারতীয় সুন্দরবনে ৩,৫০০ কিলোমিটার নদী বাঁধ আছে। এটা কিন্তু নয়। সত্যিকারের অ্যাক্টিভ এমব্যাঙ্কমেন্ট, মানে যে সক্রিয় নদী বাঁধ, মানে যেখানে প্রত্যেক দিন জোয়ারের জল এসে ধাক্কা মারে, এরকম নদী বাঁধ খুব বেশি হলে ১৮০০ থেকে ২০০০ কিলোমিটারের বেশি হতে পারে না, খুব বেশি হলে। তাহলে এই ২০০০ কিলোমিটার নদী বাঁধ কিন্তু একেবারে ভঙ্গুর বা বিপন্ন নয়। আমরা যদি আয়লা, মানে আমফান, বুলবুল, ইয়াস, এই চারটে ঝড়ের যদি আমরা বিশ্লেষণ করি, তাতে যে সমস্ত নদী বাঁধগুলো বিপন্ন বলে আমাদের মনে হয়েছে, তার যদি একটা তথ্য আমরা তৈরি করি, তাহলে দেখতে পাবো তার বেশিরভাগগুলোই খুব কমন। এবং সেইটা যদি আমরা ধরে নিই এবং তার বাইরে যেগুলো বিপন্ন আছে তাকে যদি ধরি, তাহলে খুব বেশি হলে ৫০০ থেকে ৭০০ কিলোমিটারের বেশি সুন্দরবনের নদী বাঁধের বিপন্ন বা ভঙ্গুর নদী বাঁধ নেই। এবং এগুলো মূলত সমুদ্রের দিকের বাঁধ, নদীর পূর্ব দিকের বাঁধ, দক্ষিণ পূর্ব কোণের বাঁধ, বড় মোহনার সামনে বাঁধ, এই বাঁধগুলোই সবচেয়ে বিপন্ন বা ভঙ্গুর। এবং যে নদী বাঁধের সামনে কোনো চর নেই বা নদী বাঁধের চরে কোনো ম্যানগ্রোভস নেই, এই বাঁধগুলো জোয়ার বা জলের সামনে এক্সপোজ হয়ে যায়। অতএব এই যে ৫০০-৭০০ কিলোমিটার নদী বাঁধ বিপন্ন বলে অন্তত অনেকেই চিহ্নিত করেছে, তার মধ্যে আমিও চিহ্নিত করেছি। একেবারে নদী ধরে, গ্রাম ধরে, মৌজা ধরে, গ্রাম পঞ্চায়েত ধরে ধরে করে দেওয়া যায়। এবং তার মধ্যে ১০০ থেকে ১২৫ কিলোমিটার নদী বাঁধ কিন্তু আয়লা প্রজেক্টে হয়ে গেছে। এবং সেখানে যেভাবে কঠিনভাবে বাঁধটা তৈরি করা হয়েছে, এই গত দুটো ঝড়ে, বিশেষ করে ইয়াস এবং আমাদের এই যে ঝড়টা গেল, এতে কিন্তু সেই নদী বাঁধগুলোকে একদম কিচ্ছু ক্ষতি করতে পারেনি। তার মানে একটা উদাহরণ আমাদের সামনে আছে। এখন প্রশ্ন হলো যে এই যে ধরুন ৫০০ কিলোমিটার নদী বাঁধ, এইটাকে কি আমরা সঠিকভাবে তৈরি করতে পারি না? কিন্তু একটা বিতর্ক আছে। বিশেষজ্ঞরা, বিশেষ করে প্রযুক্তিবিদদের অনেকে, কালকেও আমি শুনেছি, তারা বলছেন কংক্রিটে বাঁধ চলবে না। কিন্তু সুন্দরবনের মানুষ দাবি করছে ত্রাণ নয়, বাঁধ চাই, স্থায়ী বাঁধ চাই। এটাই কিন্তু বিভিন্ন জায়গার এখনকার দাবি। সেটা নামখানায় উঠছে, পাথরবতিমায় উঠছে, কুলতলিতে উঠছে, গোসাবাতেও উঠছে। অতএব সেই দাবিটাকে যদি আমরা সামনে রেখে আলোচনা করি, দেখব অনেক মানুষ, অনেক প্রযুক্তিবিদ, বিশেষজ্ঞরা বলছে সুন্দরবনে কংক্রিটের বাঁধ চলবে না। আমরা কংক্রিটের বাঁধ চাইছি না। আমরা চাইছি আয়লার যে ডিজাইন এবং ড্রয়িং আছে, তার যে স্লোপ, তার যে হাইট, সমুদ্রের দিকে কতটা হবে, ভিলেজ সাইডে কতটা হবে, কান্ট্রি সাইডে কতটা হবে, সেইগুলো বিবেচনা করে ওই রকম একটি বাঁধ হোক। সেটা কিন্তু কংক্রিটের বাঁধ নয়,
ইটের ব্লক দিয়ে তৈরি, কংক্রিটের খাঁচার মধ্যে সেই বাঁধটা তৈরি করা হচ্ছে। তাহলে সেইটা কেন আমি করতে পারবো না? আয়লায় যদি 125 কিলোমিটার করতে পারি, তাহলে বাদ বাকি 500 কিলোমিটার কেন আমি করতে পারবো না? এটা হচ্ছে আমার প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাকে ভাবতে হবে যে বাঁধটা এখন সুন্দরবনে আছে সেটা কবে তৈরি হয়েছিল। প্রায় 70 থেকে 75 ভাগ বাঁধ 200 বছর আগে তৈরি হয়েছিল, তাকেই আমরা তাপ্পি মেরে রেখে দিয়েছি এখনো পর্যন্ত। সেটার কোনো সঠিকভাবে আমরা তার মূল্যায়ন বা তার বিশ্লেষণ করে তার কিভাবে উন্নতি করার দরকার আমরা করিনি। আপনি যদি গত দুদিনের যে কথা বললেন, রেমাল আসার পরে যে ছবিগুলো আমাদের সামনে এলো খবরের কাগজে কিংবা মিডিয়াতে, দেখবেন নদী বাঁধগুলোর কি দুরবস্থা। এই বাঁধ কি 125-185 কিলোমিটার ঝড় এবং তার সাথে কোটালের জোয়ারের ধাক্কা সামলাতে পারে? কেন কাজ হয় না? গত 3 বছর যাবৎ সুন্দরবনের নদী বাঁধে কোনো সংরক্ষণের কাজ হয় না বলাই চলে। যেখানে পঞ্চায়েত একটু অ্যাক্টিভ, তারা কিছু কাজ করেছেন। আর যেখানে কোনো বড় কাজ হয়েছে, যেখানে কন্ট্রাক্টর নিয়োগ করা যায়, সেরকম কোনো জায়গায় কাজ হয়েছে। আমি কথা বলছিলাম গোসাবা, পাথর প্রতিমা, সাগর, যে কাজ হয়নি, যেখানে ভাঙছে সেখানে একটু কাজ হয়। এবং সুন্দরবনের নদী বাঁধ নিয়ে সবচেয়ে বড় যে কথাটা অনেকেই বলে থাকেন, এখানে কোনো প্রোঅ্যাক্টিভ প্ল্যান হয় না। ভেঙে গেল, ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেল, তারপরে ওখানে গিয়ে হাজির হলেন ইঞ্জিনিয়ার বাবুরা, তারা একটা প্ল্যান করলেন, টেন্ডার হলো, কাজ করতে করতে বর্ষা চলে এলো, যাই করে কাজ করে কাজ শেষ হয়ে গেল। কেন আমরা এই বর্ষা যখন আসবে তার অনেক আগে, যখন কাজ থাকে না, মানে ধরুন আপনার আগস্ট থেকে অক্টোবরের মধ্যে যদি আমরা ওই তথ্য ধরে ধরে কোথায় ক্ষতিগ্রস্ত বাঁধ আছে, বিপন্ন বাঁধ আছে, তার যদি স্কিম ব্যাংক আমরা তৈরি করতে পারি, তার জন্য পূর্বাহ্নেই আমরা যদি টেন্ডার প্রক্রিয়াটাকে সফলভাবে ঠিক করে ফেলতে পারি স্বচ্ছতার সাথে, তাহলে তো আমরা ফেব্রুয়ারি মাস থেকে কাজ করতে পারি। 5 মাস সময় পাবো। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই 5 মাসে অনেকখানি কাজ হতে পারে। কিন্তু আপনি দেখবেন প্রত্যেকবারে কি হবে, মার্চ মাসে বাজেট হবে, এপ্রিল মাসে ডিপার্টমেন্ট টাকা পাবে, তারপরে প্ল্যান তৈরি হবে, তারপরে টেন্ডার হবে, টেন্ডার করতে করতে বর্ষাকাল এসে যাবে, আর সারাই হবে না। আরো কতগুলো অনেক কথা বলা যায়, যেমন ধরুন আয়লা হওয়ার পরে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রায় 5,000 কোটি টাকার বেশি টাকা স্টেট গভর্নমেন্টকে দিয়েছিল। চিফ ইঞ্জিনিয়ারের ভার্সান অনুযায়ী, ইরিগেশন ডিপার্টমেন্টের ভার্সান অনুযায়ী কেবলমাত্র 25% কাজ করা গেছে এবং 25% টাকা খরচ হয়েছে, বাদ বাকি টাকা ফিরে গেছে। কেন এটা ফিরে গেল? কি কারণে এই বাঁধটা করা গেল না সেটার কি মূল্যায়ন করা হয়েছে? কোন ত্রুটির জন্য হলো না, কেন হলো না? অনেক ত্রুটি আছে, অনেকগুলো গন্ডগোল আছে। সেইগুলোকে যদি বিশ্লেষণ করে সেই সমস্যাগুলোর মূলে পৌঁছে যদি এটাকে ঠিক করে নেওয়া যায় এবং পরবর্তী পরিকল্পনা করা যায়, তাহলে কিন্তু এটা অনেকটা সফল হবে। আরো অনেক ব্যাপার আছে, তবু একটা জিনিস আমি না বলে পারছি না, সেটা হচ্ছে দুটো কথা। একটা হচ্ছে একটা সময়ে এই স্বাধীনতার পরে যখন নতুন গভর্নমেন্ট এসেছিল বিধান রায়ের সরকার সময়ে, তখন বেলদার বলে একটা প্রথা ছিল আমাদের সুন্দরবনে। সেই বেলদারা প্রতিনিয়ত প্রত্যেক দিন, তারা ছিল অস্থায়ী কর্মী, 6 মাস 7 মাস কাজ পেত, সামান্য বেতন পেত। সেই লোকগুলো নদী বাঁধের প্রত্যেক দিন রক্ষণাবেক্ষণের কাজ করত। সেইটা একটা সময় বামফ্রন্ট আমলে সেইগুলোকে তুলে দিয়ে কি করা হলো, সুপার নিউমারি পোস্ট করে দেওয়া হলো। তারা যখন রিটায়ার করলো, তাদের সেই পোস্টগুলো চলে গেল। এখন আর কোনো বেলদার নেই, নদী বাঁধ প্রত্যেক দিন দেখার জন্য কোনো লোক নেই। যেখানে পঞ্চায়েত একটু অ্যাক্টিভ, যে সেখানে নন টাইড ফান্ড নিয়ে কাজ করতে পারে, সেখানেই একটু তাপ্পি তুপ্পি হয়। এছাড়া সুন্দরবনের কাজ করা যায় না। বড় কাজ না হলে টেন্ডার হবে না, টেন্ডার না হলে কন্ট্রাক্টর আসবে না, কন্ট্রাক্টর না হলে দফাদার বাবুর কাজ হবে না, দাদারাও ইনভলভ হবে না, লেবার পাওয়া যাবে না। এই রকম ঘটনার জন্য কিন্তু সুন্দরবনের নদী বাঁধের এই চক্রটা কাজ করছে। এই চক্র বলতে গিয়ে আমি বোঝাতে চাইছি স্থানীয় দাদা, এবং খুব খারাপ করে বলতে গেলে প্রশাসনের একটা অংশ, এবং আমাদের যে ইঞ্জিনিয়ার বাবুরা আছে। আমি আর কঠিন কথা বলতে আমার কোনো অসুবিধে নেই। আজকের এই অবস্থার জন্য সুন্দরবন কিন্তু আজকে দীর্ঘদিন আছে, 70-75 বছর ধরে প্রত্যেক বছর আসবে, মে না হয় অক্টোবর, মে না হয় সেপ্টেম্বর ভাঙবে, এবং মানুষগুলোকে বলা হবে, এখন তো তবু বলা হচ্ছে তোমরা ওই এতে চলে যাও, সাইক্লোন শেল্টারে চলে যাও। 3 কিলোমিটার 4 কিলোমিটার দূরে একটা সাইক্লোন শেল্টার, কাঁচা মাটি অথবা ইটের রাস্তা দিয়ে যেতে হবে। গরু, বাছর, ছাগল, হাঁস, মুরগি, ধানের গোলা, চালের বস্তা, সেগুলোকে তারা কি করে নিয়ে যাবে? সেগুলো যদি ভেসে যায়, সেই জন্য লোকে যেতে চায় না। এখন পুলিশ দিয়ে, মিলিটারি দিয়ে জোর করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তো এটা কি একটা সমাধান হতে পারে? কেন আমি এই 500 কিলোমিটার নদী বাঁধকে ফেজ আউট করে বছরে বছরে করতে পারি না? আরেকটা কথা বলার, ইরিগেশন ডিপার্টমেন্ট গত 3 বছর ধরে যা সুন্দরবনে কাজ করেছে নদী বাঁধে, আমার মনে হয় সেটা খুবই মানে সামান্য, এবং সেটা দিয়ে এই রকম ঝড় আটকানোর কথা নয়। কপাল ভালো আমাদের যে ঝড়টা বাংলাদেশের দিকে চলে গেছে, আমাদের থেকে অনেকটা দূর দিয়ে চলে গেছে, এবং জোয়ারের যে প্রক্রিয়াটা তার সাথে এই ঝড় একেবারে সিনক্রোনাইজ করেনি, যার জন্য কিন্তু সুন্দরবনের অনেকগুলো ব্লক বেঁচে গেছে। আজকে জয়ন্তবাবু বা আমাদের প্রফেসর সাহেব সেই কথাগুলো হয়তো বলবেন, কিন্তু আমার যেটা মূল বলার,
সেটা হচ্ছে নদী বাঁধ নিয়ে ইরিগেশন ডিপার্টমেন্ট যদি দেখা যায় তার অর্থের অভাব আছে, তার কর্মীর অভাব আছে, তার কাজ করার সমস্যা আছে, সেখানে সুন্দরবন দপ্তর বলে একটা দপ্তর আছে, তাকে ইরিগেশনে কাজ করতে দেওয়া হয় না এমেন্ডমেন্টে। 550 কোটি টাকার উপরে বাজেট আছে, তার কিছুই কাজ করবে না। এখন শুধু ওই বাঁধের উপরে ইটের রাস্তার উপরে কংক্রিট করো, না হয় কালো করে দাও, আর কিছু বড় বড় ব্রিজ করে দাও, এছাড়া তার আর কোনো কাজ নেই। কেন? সেই বাজেটের একটা অংশ ভেরি স্পেসিফিক, যে আমার 2টো ব্লক আমি সুন্দরবন বিষয়ক দপ্তরকে দিয়ে দিলাম, তুমি এই নদী বাঁধগুলোর এই নদী বাঁধের জায়গাগুলো তোমরা কাজ করে দাও। এরকম কাজ কিন্তু আমরা আগেও করেছি, সুন্দরবন বাজেটের টাকায় কাজ হয়েছে। আমরা দিল্লি থেকে টাকা এনে ইরিগেশন ডিপার্টমেন্টকে দিয়েছি নদী বাঁধ করিয়ে দেওয়ার জন্য, সুন্দরবন বিষয়ক দপ্তর। এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রেখে এগোতে হবে। আমি এইটুকুই বললাম আমার যা বলার। আমি একটুখানি মানে সুন্দরবনের মানুষ, তো আমার বাড়ির কাছে প্রত্যেক দিন দুবেলা, আমার যে দেশের বাড়ি পাথরবদিমায়, দুবেলা ওই সমুদ্রের জল এসে ধাক্কা মারে আমার নদী বাঁধে, আমার গ্রামের নদী বাঁধে। তাই জন্য আমার একটুখানি আমি একটু ভাবা বেগ হয় আমার, আমি সেজন্য অনেক কথা বলতে ইচ্ছে করে। আমি এখন এনাদের এক্সপার্টদের কথা শুনবো, তারপরে যদি আমার কিছু বলার থাকে আমি নিশ্চয়ই বলবো। সুগতদা, ভৌগোলিকভাবে সুন্দরবনের যে অবস্থান, সেখানে এই ধরনের প্রাকৃতিক বিপর্যয় আসবেই, কিছু করার নেই। কিন্তু এর মোকাবিলা, এর থেকে পরিত্রাণ পাওয়ার পথ আছে, সুভাষবাবু যেরকম বললেন। সদিচ্ছার অভাব, আপনিও কি তাই মানবেন? সদিচ্ছার অভাব, তার সঙ্গে আমি যে জায়গাটা একটু জোর দিতে চাই, যে আমরা একটা বহু প্রাচীন পদ্ধতি, একটা খুব নতুন ধরনের ইমার্জিং সিচুয়েশনে সেইগুলোকে দিয়েই জোড়াতাপ্পি দিয়ে চালানোর চেষ্টা করছি। অর্থাৎ এখন ধরুন আমরা এইসব ক্লাইমেট চেঞ্জ বলছি, বা এই আবহাওয়ার বা জলবায়ুর পরিবর্তনের কথা বলছি, তাপমাত্রা বাড়ছে, সমুদ্রের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আগে 10 বছরে একটা আইলা হতো, এখন হয়তো প্রতি বছরে একটা করে সাইক্লোন, সুপার সাইক্লোন ধরনের হচ্ছে। এই যে চেঞ্জটা, বা এখানে যেরকম ভাবে টাইড আসা যাওয়া করে, তার মধ্যে তো সমুদ্রের জলতলটাও বাড়ছে। এইটাকে তো আমাদের কনসাসনেসের মধ্যে নিতে হবে। তো ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট থেকে শুরু করে সবাই যখন বলেছে যে সমুদ্র জলতল বৃদ্ধির সঙ্গে সেটাকে মাথায় রেখে এবার বাঁধগুলোকে নির্মাণ করতে হবে, অথচ আমরা বাঁধ নির্মাণের যে পুরনো পদ্ধতি আমরা চালাচ্ছিলাম সেগুলোকেই আমরা চালিয়ে যাচ্ছি এবং যেতেও চাইছি, কারণ আমরা তার বাইরে ভাবছি না। যে বাঁধগুলির কথা বললেন, আইলা বাঁধ, সেগুলি কিন্তু প্রায় 7 মিটারের থেকে বেশি উঁচু। অর্থাৎ জোয়ারের ওপরেও যদি 2 মিটার সার্জ হয়, 3 মিটার সার্জ অব্দি ওটা আটকাতে পারে, সার্জ মানে জলস্ফীতি হয়। তাহলে এই ধরনের যে বাঁধ, সেটা কিন্তু সুন্দরবনে খুব বেশি নেই, যেটা সুভাষবাবু বললেন। এবং সুভাষবাবুর কথার মধ্যে একটা খুব জরুরি কথা উনি বললেন, যে 3500 কিলোমিটার কিনা জানি না, কারণ আমার যে সব হিসেব আছে তাতে 2400-2500 কাছাকাছি আসে বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যেকার বাঁধগুলো। তো সেগুলো মধ্যে 700-800 কিলোমিটারকে যদি সারানো যায়, তাহলে সুন্দরবনকে দুর্যোগের হাত থেকে একটা দীর্ঘস্থায়ীভাবে বাঁচানো সম্ভব। এটা হচ্ছে 1 নম্বর কথা। অর্থাৎ আমরা যেটা ভাবি যে একটা বিরাট কাজ, সেটাকে একটা বিরাট ভাবে করতে হবে, একটা কোটি 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 টাকা লাগবে, এরকম নয়। সুভাষদা যেটা বললেন যে একটু ভাগ করে নিয়ে যদি কাজ করা যায়, তাহলে হয়তো আমাদের যা টাকা পয়সা আছে তার মধ্যেই করতে পারবো। আর খরচা করার ব্যাপারটা যদি আমরা সামলাতে পারি, এটার সঙ্গে যেটা আসে যে এই নতুন যে পরিস্থিতি, আমরা তো ক্লাইমেট চেঞ্জ রিপোর্টে সমুদ্র জলতল বাড়ছে এটাই মানতে পারছি না। আমরা যখন আমফান এলো, তখন যে হাই পাওয়ার কমিটি তৈরি হলো, যাতে আমিও সদস্য ছিলাম, কিন্তু সেই হাই পাওয়ার কমিটিটা তৈরি হলো ভেজিটেটিভ সলিউশন ফর দ্য এমব্যাঙ্কমেন্টের জন্য। অর্থাৎ গাছপালা দিয়ে, ম্যানগ্রোভ দিয়ে কি করে বাঁধ বাঁচানো যায়। তাই যদি হয়, আমার তো একটা জায়গা লাগবে যে বাঁধের সামনে ম্যানগ্রোভ, বাঁধের পিছনে অন্যান্য গাছ, ঘাস, নানানভাবে বাঁধটাকে, মাটির বাঁধ বা অন্য কোনো ধরনের বাঁধ, সেটাকে মজবুত করা, টো লাইন প্রোটেকশনের জন্য আমার ম্যানগ্রোভ থাকবে। সেটা নিয়ে কথা হলো, কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করা গেল না। এবার এই সময় একটা ফান্ড ক্রাঞ্চ এলো, যে এই কাজগুলো হয়তো MGNREGA এর টাকাকে খরচা করে করা যেত, MGNREGA এর টাকা সময় মতো পাওয়া গেল না, এবং তাতে সুন্দরবনের বাঁধ বাঁধার যে কোনো পরিকল্পনা হোক না কেন, সেটাই সঠিক পরিকল্পনা, একমাত্র পরিকল্পনা এটা বলবো না, কিন্তু এটা অনেক ক্ষেত্রেই যে ধরনের বাঁধে, 3 ধরনের বাঁধ আছে সুন্দরবন।
একটা যেটা সুভাষদা বলছেন যে সি ফেসিং সাইডের বাঁধ, সেইগুলোকে উঁচু করে বড় করে কংক্রিটের বাঁধ না করে আমাদের উপায় নেই। কংক্রিট মানে কি ওই কংক্রিট পিচিং করা, ব্রিকের বাঁধ। আর আরেকটা আছে যে বড় নদীগুলির পাশ দিয়ে, বিশেষ করে পূব পাড়ে, কেননা এই ঝড়টার ঝাপটাটা আসে পূবের দিক থেকে অধিকাংশ সময়, জোয়ারের ঝাপটা আসে আবার পশ্চিমের দিক থেকে, তার ফলে বড় নদীর পাড়ের বাঁধ এটা আরেকটা ধরনের বাঁধ। আর ওইগুলো যদি 7 মিটার উঁচু হয়, এগুলো 5 মিটার উঁচু হবে। আর হচ্ছে আইল্যান্ডের মধ্যে মধ্যে আড়াআড়ি বা পাশাপাশি যাওয়া, ধরুন ওই ঝড়খালির খালের যে বাঁধ, সেটা একটু ছোটখাটো 3 মিটার 4 মিটারের মধ্যে হলেও হবে। এরকম নানান উচ্চতা অনুযায়ী প্রস্থটা বাড়ে কমে, প্রস্থের বাঁধ, এগুলো সুন্দরবনে বহুদিন ধরে আছে এবং থাকবে। কিন্তু এর মধ্যে আমাদের জোয়ার ভাটা, সমুদ্রতল বৃদ্ধি, জলোচ্ছ্বাসের হার বৃদ্ধি, যেভাবে সাইক্লোনের তীব্রতা এবং সংখ্যা বাড়ছে, এই দুটোরই বাড়া, এই এত কিছুকে ভেবে আমরা যদি বাঁধ করি তাহলে তার মধ্যে কতগুলো ইনোভেশন লাগে। যেমন একটা খেয়াল রাখতে হবে, বাঁধ ছাড়া অনেকে ভাবেন যে বাঁধ ছাড়া শুধু ম্যানগ্রোভ দিয়ে বাঁচানো যাবে সুন্দরবনকে, এটা যাবে না। এটা হচ্ছে 1 নম্বর সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে। তার কারণ আপনি দেখুন, বাঁধ বাঁধা সুন্দরবনে যে জায়গাগুলোকে বাঁধ দিয়ে আমরা মানুষের বসবাসের জায়গাকে আটকে রেখেছি, সেই জায়গায় যেখানে জোয়ারের জল আমরা ঢুকতে দিই না, সেটাতে বা ভূমিক্ষয় করতে বাধা দিচ্ছি আমার বাঁধ দিয়ে, সেই জায়গায় আমি গত 20 বছরে 20 স্কোয়ার কিলোমিটার এরিয়া আমার নষ্ট হয়েছে, মানে সমুদ্রের মধ্যে চলে গেছে, 20 স্কোয়ার কিলোমিটার গেছে। কিন্তু সেখানে ম্যানগ্রোভ ফরেস্ট আছে যে জায়গায়, যেখানে বাঘেরা থাকে, সেইখানে আমার এই গত 20 বছরে 110 স্কোয়ার কিলোমিটার, এটা বিঘাতে নিয়ে যান আপনি, তাহলে বুঝবেন যে কি বিরাট একটা অংশ চলে গেছে। তো আমরা ভাবছি মানুষকে বাঁচানোর কথা, ম্যানগ্রোভকে বাঁচানোর কথা আমরা ভাবছি না। কোনো বাঁধ দিতে পারবে না কেউ ম্যানগ্রোভের পাশে গিয়ে, তাহলে সলিউশনটা কি? কি করে আমি বাঘ বাঁচাবো 2030 সালে, 2050 সালে? একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার জন্য আমি শুনলাম গত অ্যাসেম্বলিতেই মনে আলোচনা হয়েছিল সুভাষদা, যে দুটো দিকে কাজের জন্য, একদিকে ওয়ার্ল্ড ব্যাংক টাকা দেবে হচ্ছে এই লোয়ার ডেল্টার জন্য, যেখানে এই বাঁধ টাঁধ সেগুলোকে কি করে বাঁচানো যায়, কি করে, প্রায় ভালো অঙ্কের টাকা, সেটা 6,000 কোটি সম্ভব। আর আপার ডেল্টার কাজের জন্য আরেকটা কোনো বিশ্ব ব্যাংক নয়, এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তারা টাকা দেবে। এখন এই টাকা যদি আমাদের, ধরা যাক নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরেও যদি আমাদের হাতে আসে, তার জন্য একটা পরিকল্পনা করে মানুষের সামনে সেই পরিকল্পনাটাকে রাখতে হবে। তো কারুর সঙ্গে কোনো আলোচনা নেই, কেউ একটা বলবে না যে এসে খুদ ধরার আছে, না এই জায়গাটা একটু এইভাবে ভাবলে ভালো হয়। আপনি দেখুন না জলতল কতটা বাড়ছে, বা আপনি দেখুন না এই 1031টা গ্রাম নিয়ে আপনি কথা বলছেন সুন্দরবনের, দেখুন মাত্র 61টা গ্রামে বারবার সাইক্লোন বা এই জলোচ্ছ্বাস হয়। তাহলে 61টা গ্রামকে যদি বাঁচানো যায়, ওই 2400 বা 2000-এর মধ্যে যদি 700 কিলোমিটারকেই যদি বাঁচানো যায়, তাহলে সেটা আমরা একটু ভালো করে করি না কেন? মানে আমরা গোটাটাতে ওই 6,000 কোটি টাকা খরচা করে দিয়ে সবাই মিলে আমরা ভাগ করে নিলাম আর ছবি তুললাম, এই জায়গাটার থেকে বেরোনো দরকার আমাদের। মানে এটা কোনো উৎসব নয় বাঁধ বাঁধাটা, এটা আমরা ক্লাইমেট চেঞ্জকে মোকাবিলা করছি, তার জন্য একটা পরিকল্পনা দরকার। সেই পরিকল্পনাটা মানুষের সামনে রাখা দরকার, যে আমি জল জমলে কি করে বার করব, স্লুইস গেটগুলো কারা খুলবে, কারা বন্ধ করবে, ওয়াটার লগিং হয়ে গেলে কি হবে। এই যে জায়গাগুলো ছোট ছোট জায়গা, তার জন্য মানুষের জীবনের অনেকটা বিপন্নতা বাড়ে। এই যে সবকটা যে ছবি আসছে দুর্যোগের, অধিকাংশ লোকের ঘর বাড়ির চাল উড়ে গেছে, মাটির দেয়াল ভেঙে গেছে, এইটা তো বিষয়। তো এখনো পর্যন্ত এতগুলো আবাস যোজনার পরেও সুন্দরবনের উপকূলবর্তী মানুষদের কেন একটা করে পাকা বাড়ি হবে না? এই প্রত্যন্ত আদিবাসী মানুষ, তপশিলি জাতির মানুষ, বেশিরভাগ তারা কেন তাদের একটা পানীয় জলের সুস্থ ব্যবস্থা থাকবে না? পুকুরগুলো কেন বাঁচিয়ে রাখতে পারবো না? সব নোনাভেড়ি হয়ে যাবে। এই যে সামাজিক একটা পটভূমির মধ্যে, রাজনৈতিক পটভূমির মধ্যে একটা বাঁধ, এটা তো দাঁড়িয়ে থাকে। বাঁধ শুধু একটা টেকনিক্যাল বিষয় নয়। আমি যে কথাটা কতগুলো
ছোট ছোট কাজ আমরা করছি পাইলটে, কারণ আমাদের তো কেউ টাকা দেয় না কাজ করার জন্য, দেওয়ার কথাও নয়, মানে এটা উচিতও নয় আমাদের দেয়া। তো আমরা এই সব এনজিও টেনজিও নানান রকম তাদের সঙ্গে কথা বলে আমরা এটা এই টো লাইন প্রোটেকশন, বাঁধগুলোর সামনে যাতে পলি জমানো যায় আর তার মধ্যে যাতে ম্যানগ্রোভ হয়, তার জন্য ছোট ছোট ওই মাটির পাইপ, টেরাকোটার রিং পোড়া মাটির বসিয়ে, পাইপ, পোড়া মাটির পাইপ বা টেরাকোটার রিং এইগুলো বসিয়ে বসিয়ে আমরা জি প্লটে, পাথর প্রতিমার বা এই জেমসপুরে, গঙ্গাসাগরেও করেছে, সার্জেলিয়ায়, সন্দেশখালিতেও করেছি আমরা। তারপর এই গঙ্গাসাগর না, গঙ্গাসাগরে কিছুই করা হয়নি এখনো, কিন্তু কুমিরমারিতে করা হয়েছে 2-3টে জায়গায়। WWF করেছে, DRCSC বলে একটা সংস্থা করেছে তাদের টাকা পয়সা খরচা করে। এগুলো সব কটা কিন্তু এই সব এর মধ্যে, এই ঝড় ঝঞ্ঝার তুফানের মধ্যে ওদের মধ্যে প্রচুর পলি জমেছে। জেমসপুরে তো দেখলাম ওই ম্যানগ্রোভও গজাচ্ছে। তাহলে যে জিনিসটাকে আমরা এটা নেচার বেস সলিউশনের একটা এক্সপেরিমেন্ট করছিলাম, তো অর্থাৎ একটু যদি অন্যভাবে ভাবি যে এই বাঁধগুলোকেও কিন্তু আমরা বাঁচিয়ে দিতে পারি যদি আমরা একটা নেচারের প্রবণতাটা বুঝে যে কোথায় জল যায় আর কোথায় জল ধাক্কা খায় আর কোথায় কিভাবে সেটাকে আটকাতে পারবো, এইটাকে যদি বুঝি তাহলে এই কাজটাকে কিন্তু করা যায়। একটু যদি সবাইকে নিয়ে কাজ করেন গভর্নমেন্ট, তাহলে হয়। এই বিশেষ করে এই সুন্দরবনের বনের ম্যানগ্রোভ ফরেস্টকে বাঁচানোর জন্য কি রকম বাঁধ দেবেন, তা আমরা ভেবেছি একটা পরিকল্পনা করছি আমরা, বা ফরেস্ট ডিপার্টমেন্টে WWF কে সহায়তা করছেন এটা করার জন্য, যে অয়েস্টার রিফ আর্টিফিশিয়ালি বানানো যায়। বিজ্ঞানীরা চেষ্টা করছেন যে যদি প্রবাল প্রাচীরের মতো একটা ঝিনুকের প্রাচীর আমাদের সুন্দরবনের বাঘের জায়গায় আমরা তৈরি করতে পারি, সেরকম আমরা মৌসুমীর সামনেও তৈরি করতে পারি আর্টিফিশিয়াল অয়েস্টার রিফ। সেরকম আমরা সাগরের বারবার যে সাগর বেলাভূমি ক্ষয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে সমুদ্রটা এগিয়ে আসছে কপিলমুনির মন্দিরের দিকে, সপ্তমবারের পর অষ্টমবার যাতে ওটাকে সরিয়ে নিতে হয়, তো সেরকম জায়গায় যে পৌঁছে যাচ্ছে, তার জায়গায় আমি যদি একটা সমুদ্রের মধ্যে থেকে সলিউশনে যাই, মানে এই সলিউশনটা ডাঙার থেকে করছি না, আমি সমুদ্রের ঢেউ ভাঙার আগে ওটাকে ভেঙে দিতে চাইছি, ঢেউটা যাতে আছড়ে না পড়ে আমার গায়ে। তার জন্য একটা রিফ বা আর্টিফিশিয়াল একটা সমুদ্রের মধ্যে ডোবা প্রাচীর তৈরি করে দিতে চাইছি। তো এগুলো সবই কিন্তু খরচা সাপেক্ষ, কিন্তু আমি যে বললাম টাকার যোগান তো রয়েছে, ক্লাইমেট অ্যাডাপ্টেশন ফান্ড থেকে তো এগুলোকে পাওয়া যায়। তো তাহলে এইগুলো আমরা চাইবো না কেন করতে? এখন ছোট ছোট পাইলট করে আমরা দেখবার চেষ্টা করছি, মানুষকে দেখানোর চেষ্টা করছি যে এরকম ভাবে করা যায়। গভর্নমেন্টের পক্ষ থেকেও ওই টেরাকোটা রিং এর ব্যাপারটাকে ওরা অ্যাকসেপ্ট করেছিলেন, কিন্তু ওই যে বললাম টাকার অভাব চলে এলো একটা জায়গায়, যে এই কাজগুলো পঞ্চায়েতের মাধ্যমে করা যায়নি, ছোটখাটো ক্ষেত্রে করা গেছে। এখন এইটা মনে হয় সুন্দরবন তো কোনো একটা স্টেট গভর্নমেন্টের প্রপার্টি নয়, সুন্দরবন তো জাতীয় একটা সম্পত্তি, আর ঠিক জাতীয় নয়, এটা একটা বিশ্বের সম্পত্তি, কারণ এটা তো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো এটাকে বাঁচানোর চেষ্টাটা তো একটু বিশ্ব, কেন্দ্র, রাজ্য এটাকে মিলিয়ে করতে হবে। আর তার মধ্যে শুধুই ইরিগেশন ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররাই একমাত্র দায়ী থাকবেন এটার বদলে যদি আমরা ভাবি যে বিজ্ঞানীরা, সমাজবিজ্ঞানীরা, সামাজিক কর্মীরা, গ্রামের মানুষ, সুন্দরবনের মানুষ বিশেষ করে, তাদের বক্তব্যটাকে তো একটা জায়গায় রাখতে হবে। সবটাই এক্সপার্টরাই ঠিক করে দেবেন টিভি চ্যানেলে বসে যে কিভাবে বাঁধ বাঁধা হবে, এইটা মনে হয় কোনো কাজের কথা না। জয়ন্ত যদি কিছু বলেন। জয়ন্তবাবু, আপনি সাংবাদিক, পরিবেশ নিয়ে কাজ করেন, আপনার এই সমস্ত বিষয়ে আমরা এতক্ষণ যে কথাগুলো শুনলাম সেই বিষয়ে কি মত? পাশাপাশি শুধুমাত্র ভাগ্য সহায় হওয়ার কারণেই এবার সুন্দরবন খানিকটা রক্ষা পেয়েছে, সব মিলিয়ে আপনার কি মতামত? আমি প্রথম রক্ষা পাওয়ার কথাটা বলি, তারপর পরের পার্টে আসবো। এবারে স্রেফ সুন্দরবন লটারির টিকিট কেটেছিল বলে লটারির টিকিট জিতে এবার রক্ষা পেয়েছে। Let it be as simple as this. যারা ভোটের লটারি এর থেকে সাহায্য করেছে, তারপর আমার মনে হয় যে সুন্দরবনের যারা পলিটিক্যাল নেতৃত্ব, যারা এক্সিকিউটিভ, তাদের প্রত্যেকের একটা লটারির টিকিট কাটা উচিত। কাউন্ট না কাউন্ট বা একাধিক জনের হয়তো লটারিতে নাম উঠবে, কেননা ভাগ্য অত্যন্ত সুপ্রসন্ন ছিল। আপনি যদি একের পর এক জিনিস দেখেন, আমার সঙ্গে কাল সুভাষবাবু এই নিয়ে কথা হচ্ছিল এবং
আমাকে লিখতেও হয়েছে, অনেকের সাথেই কথা হচ্ছিল, আইএমডির সাথে কথা হচ্ছিল বারে বারে, এখানকার আইএমডি নয়, দিল্লির আইএমডির সঙ্গে। প্রথমত যে রেমালের গতিপথ, সেটা প্রথমে যেখানে প্রেডিকশন ছিল সেটা বেশ খানিকটা সরতে সরতে যেখানে এসে পড়েছে সেটা হচ্ছে মাথার দ্বীপ বলে একটা দ্বীপ বাংলাদেশ সুন্দরবনের, হার্ডলি 17 থেকে 18 কিলোমিটার ভারতীয় বর্ডার থেকে, এবং ক্যানিং থেকে অ্যাবাউট 60 কিলোমিটার, 60, 65, 70, কুমিরমারি থেকে 60, এরকম। সুতরাং এটার খুব ভাগ্যক্রমে ভারতীয় ভূখণ্ডে পড়েনি, পাশে সরে গেছে, এক। 2 নম্বর যেটা বললেন সুভাষবাবু, যে সেই সময় জোয়ারটা গিয়ে মানে ভাটা শুরু হয়েছিল, ফলে খানিকটা হয়তো ওভারল্যাপ করলেও পুরোপুরি ওভারল্যাপ করেনি। তৃতীয়ত যেটা ওখানকার মানুষ বলছেন, যে যেহেতু 3 দিন আগে পূর্ণিমা চলে গিয়েছিল, ফলে ওই ভরা কোটালের পুরো ফুল ইম্প্যাক্টটা ছিল না, অর্থাৎ ভরা থেকে মরা কোটালের দিকে যাচ্ছিল, ফলে এমনিতেই হাই টাইডটা যে ফিগার যেটা আমাদের কাছে আছে সেটা অতটা বেশি নয়, ফলে তার সঙ্গে আরো 1 মিটার মতো যুক্ত হয়েছিল, 3 ফুট মতো, ফলে সেটা সাংঘাতিক একটা বিপজ্জনক জায়গায় দেয়নি। আইএমডি বলছে যে যেখানে ঝড়টা পড়ে, according to IMD, it was an unusual severe cyclone. It was not a classical severe cyclone, এটা unusual severe cyclone. 350 কিলোমিটার ডায়ামিটার, এবং মনসুন মুভমেন্টের সঙ্গে এটা লিঙ্ক হয়ে গেছে, এবং এর যে আইটা সেটা সেন্ট্রাল পজিশনে ছিল না। আই এর ডান দিকটা বাংলাদেশের পোর্শনটা বড় ছিল, এদিকটা ইন্ডিয়ান পোর্শনটা একটু কম ছিল, এবং ঝড়টা বেশিরভাগ ছিল বাংলাদেশের দিকে, বৃষ্টিটা ছিল ভারতীয় দিকে, যে কারণে দেখবেন প্রেডিকশন যদি খেয়াল করেন তাহলে দেখবেন বাংলাদেশের দিকে 3 মিটার হাইটের, মানে নর্মাল হাইটাইডের আরো 3 মিটার উপরে উঠতে পারবে বলেছিল, যেটা আমাদের ক্ষেত্রে 1 মিটার ছিল। এই এতগুলো ফ্যাক্টর ওয়ান আফটার ওয়ান আমাদের ফেভারে কাজ করেছে। এদের মধ্যে যদি একটা বা দুটো ফ্যাক্টর কাজ না করতো তাহলে আজকে আমাদের আলোচনাটা অন্য খাতে বইত। আয়লা, যার গতিবেগ এই রেমালের মতোই প্রায় ছিল, সেই আয়লাটা ভারতীয় ভূখণ্ডে পড়েছিল, সেটা হাই টাইডের সঙ্গে ওভারল্যাপ করেছিল। তার ফল কি হয়েছিল আমরা সবাই জানি। এখনো আয়লা কথা 3 লাইন নিয়ে সুন্দরবন বলতে গেলে, দ্বিতীয় লাইনে আয়লা আসে, প্রথম লাইনে আমফান আসে। এটা নতুন কথা না, এবং যেটা সুগতদা এবং সুভাষবাবু যেটা বলছেন সেটা, সেই আলোচনা বহুদিন ধরে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে না কেন? ফান্ডামেন্টাল জায়গা আছে, এই জায়গাটা হচ্ছে না কেন? মানে যারা সরকারি দপ্তরে বসে আছেন, এক সরকার গিয়ে আরেক সরকার এসছে, এক মন্ত্রী গিয়ে আরেক মন্ত্রী আসছেন, এক আধিকারিক গিয়ে আরেক আধিকারিক আসছেন, সবাই একই দিকে বইছেন, কেন হচ্ছে না কেন কাজটা? এইটা আসল জায়গাটা, ওই জায়গাটা দেখুন। প্রথমত হচ্ছে যে প্রায়োরিটির প্রশ্ন। আজকে যদি কলকাতা শহর এরকম একটা বন্যায় ভাসার মতো অবস্থায় যেত, তাহলে কি দিনের পর দিন আন্তর্জাতিক বা কেন্দ্রীয় সাহায্যের জন্য বসে থাকতে হতো? আমরা বলতাম যে কবে আন্তর্জাতিক সাহায্য আসবে। হ্যাঁ, আন্তর্জাতিক সাহায্য আসা উচিত, সেটা একটা বৃহত্তর প্রেক্ষাপটের প্রশ্ন, এবং এটা খানিকটা সুখের কথা যে লস এন্ড ড্যামেজ বলে যে আন্তর্জাতিক প্রক্রিয়া, যেখান থেকে আন্তর্জাতিক সাহায্য পাওয়ার কথা সুন্দরবনের মতো অঞ্চলে, এটা বহু লড়াইয়ের পর এই গত দুবাই কনফারেন্সে সেটা ফর্মালাইজ হয়েছে। তার একটা ম্যাপিং চলছে এখন, সেখানে সুন্দরবনের ম্যাপিং এ সুন্দরবনের নামও আছে। সুতরাং আজ না হোক আগামীকাল, আগামীকাল না হলো পরশু, কিছু না কিছু সাহায্য হয়তো আসবে। কিন্তু প্রশ্ন হলো যে যদি সাহায্য না আসে, তাহলে কি আমরা সুন্দরবনের 50 লক্ষ মানুষ ওই অসাধারণ জীব বৈচিত্র্যকে জলে ভেসে যেতে দেবো? এটা অফিসিয়াল তথ্য, এবং বিশ্ব ব্যাংকের যে কাজ সেখান থেকে পরিষ্কার যে সুন্দরবনের যে একেবারে যে রিজার্ভ ফরেস্ট এবং তার পাশের অঞ্চলটায় প্রায় 350টার মতো গ্রামে 15 লক্ষ মানুষ আছেন, যারা কিনা ভয়ঙ্কর ভাবে, মানে দুয়ারে বিপর্যয়, আমরা তো দুয়ারে অনেক কিছু করছি, মানে দুয়ারে বিপর্যয়ে বসে আছে। এখন কেন হচ্ছে না? তার টাকার প্রশ্ন একটু আগে সুভাষদা বলছিল। কত টাকার প্রশ্ন? একটু আগে সুভাষবাবু বলছিলেন 5,000 কোটি টাকা এসেছিল আয়লা পরবর্তী সময়, তার 1,000 কোটি টাকা মতো ব্যবহার হয়েছিল, বাকি টাকাটা চলে গেছে। আমরা জানি সেই সময় পশ্চিমবঙ্গের পট পরিবর্তন হচ্ছিল, রাজনৈতিক পট পরিবর্তন হচ্ছিল, বাম সরকার চলে যাচ্ছিল, তৃণমূল সরকার আসছিল, জমি নিয়ে সেই সময়টা অন্য ধরনের আন্দোলন টানা বাজছিল। সেই জন্য অনেকে মনে করেন যে জমির কারণেই চলে গেছে, কিন্তু আসলে হয়তো সেটা পুরোপুরি নয়। কারণ সুন্দরবনের মানুষের কাছে জমি নেওয়া আর সিঙ্গুরের জমি নেওয়া একরকম নয়। আসলে মুশকিলটা হচ্ছে জমি আপনি মানুষ তখনই দেবে যখন সে আপনার উপর বিশ্বাস রাখবে যে আপনি জমিটা নিয়ে কাজের কাজ করবেন। আজকে দয়াপুর বা ওই অঞ্চলে প্রচুর জমি অ্যাকুইজিশন হয়েছিল আয়লার সময়, টাকাও হয়তো চলে গেছিল,
উনি সরকারি আধিকারিক ছিলেন, উনি আরো সুবাদু ভালো জানবেন। কিন্তু সেই জমি কি সরকার অধিগ্রহণ করেছে? যার জমি সে দিয়ে দিয়েছিল হয়তো, তারপরে কি হয়েছে, কে সেটা দখল করলো? অর্থাৎ গোটা প্রক্রিয়ার মধ্যে সরকার কি করছেন বা করছেন না সেটা নিয়ে কোনো একটা জায়গায় ট্রান্সপারেন্সির অভাব আছে। বলা হচ্ছে আজকে সুন্দরবনের জন্য 20,000 কোটি টাকা লাগবে, এটা হচ্ছে একটা ফিগার, রাফ ফিগার বলা হচ্ছে 20,000 কোটি টাকা। সুন্দরবনে কত মানুষ থাকে? 50 লক্ষ মানুষ। পার হেড কত পড়লো? 40,000 টাকা। যদি 20,000 কোটি টাকা দিলে সুন্দরবনের 50 লক্ষ মানুষকে একটা মোটামুটি ভাবে নিরাপত্তা দেওয়া যায়, তাহলে সেটা কি খুব কঠিন জিনিস? হয়তো শুনতে 20,000 কোটি মনে হচ্ছে, কিন্তু প্রতি বছর সুন্দরবন নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বাজেট কত? সুন্দরবন দপ্তরেরই বাজেট তো বোধ হয় 400-500 কোটি টাকা, তাই তো? 550 উপর অফিসিয়াল বাজেটের কথা বলছি। এবারে যদি আপনি ফরেস্ট ডিপার্টমেন্ট আসেন, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট আসেন, ইরিগেশন আসেন, এরকম নানান দপ্তর এবং ওখানকার ডিএম সব মেলেন, দেখবেন সেটা 1000 কোটির আশেপাশে চলে যাচ্ছে। এটা শুধু এক বছরে পশ্চিমবঙ্গ সরকারের বাজেট। এবার যদি পশ্চিমবঙ্গ সরকার একটা কল দেয় যে সেফ সুন্দরবন, আমি এখানকার বড় বড় কর্পোরেট যারা আছেন তাদের যে সিএসআর আছে তার থেকে তোমরা বাবা 2% সুন্দরবনের জন্য দাও, বা 3.5% এর মধ্যে তোমরা 50% সুন্দরবনের জন্য দাও, 1% দাও, হোয়াট এভার ইট ইজ, একটা যদি মেকানিজম হয় তাহলে সেখান থেকে টাকা আসবে। আসল হচ্ছে আমরা টাকাটা নিয়ে করবোটা কি, কাজটা তো করতে হবে। একটু আগে কথা হচ্ছিল যে এডিবি আমাদের আপার এন্ডটা করবে, লোয়ার পার্টটা ওয়ার্ল্ড ব্যাংক করবে। আমি ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে প্রায় নিয়মিত এই নিয়ে কথাবার্তা হয়। প্রায় 4,000 কোটি টাকা তারা একটা বরাদ্দ হয়েছে, যদিও সেটা এখনো যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট চলছে সেটা এখনো পুরোপুরি অফিসিয়ালি সহিসাবুত হয়নি। সহিসাবুত হলে পশ্চিমবঙ্গ সরকার সেটা দিল্লিতে পাঠাবেন, দিল্লির ক্লিয়ারেন্স পাওয়া যাবে। কোন সরকার আসবে, কতটা বন্ধু সরকার আসবে, কতটা শত্রু সরকার আসবে, তার রাজনৈতিক খেলা সেখানে খেলা হবে। হওয়ার পর আমি ধরলাম অ্যাপ্রুভাল পে। এইবার আমি জানি না, এটা আমি এখানে বলছি যে আমি যতটা জানি যে তারা যে ধরনের বাঁধের পরিকল্পনা করছেন সেই বাঁধ কিন্তু আয়লা বাঁধ নয়। তারা বলছেন আয়লা বাঁধ এখানে কাজ করবে না। সুভাষবাবু বলছেন, সুগতদা বলছেন, আমরা বিশেষজ্ঞ নেই, আমাদের অভিজ্ঞতা সুন্দরবনে আজকে প্রায় 15-20 বছর নিয়মিত যাচ্ছি, যে আয়লা বাঁধ কিন্তু ট্রাইড অ্যান্ড টেস্টেড। ইনফ্যাক্ট সুন্দরবনের মানুষ যখন কংক্রিট বাঁধ চান সে কিন্তু কংক্রিট চায় না, আসলে কংক্রিট শব্দটার মানে হলো পাকাপোক্ত বাঁধ। আমরা যখন কলগেট মানে পেস্ট বলতে পেস্ট বুঝি, যে কোনো পেস্টের নামই কলগেট। কংক্রিট শব্দটার মধ্যে একটা জোরালো ব্যাপার আছে, হ্যাঁ একটা শক্তপোক্ত আছে। তারা শক্তপোক্ত বাঁধ চান, তারা এমন বাঁধ চান যে ঝড় আসলেই ভাবতে হবে না যে আমার বাড়ি থেকে পালিয়ে যেতে হবে বা আমার বাড়িটা ভেঙে পড়বে। তো সেই ঘটনাটা ঘটানোর জায়গায় তারা যে বাঁধের পরিকল্পনা করছেন, কারণ অনেক বিশেষজ্ঞ আছেন, তারা নিশ্চয়ই নিজেদের মধ্যে আলোচনা করছেন, কিন্তু তারা আয়লা বাঁধের পরিকল্পনা করছেন না। খুব স্পষ্ট করে বলা যায় কেন করছেন না। তাদের মতে আয়লা বাঁধ করতে গেলে তারা প্রায় 600 কিলোমিটার মতো অঞ্চল তাদের আপাতত লিস্টে আছে, তারা করতে চাইছেন। সেই বাঁধের তৈরির পয়সা তাদের কাছে নেই। তারা পয়সা নেই কথাটা সামনে আনছেন না, তারা বলছেন না কিছুটা তো নদীকে যেতে দিতে হবে। সুতরাং তারা চেষ্টা করছেন নিচু বাঁধ কিছুটা লেয়ারসে সামনে পিছন করে, যাতে খানিকটা জল ওপর থেকে ওভারটপিং হয়ে সামনের জায়গাটা যায় এবং জায়গাটা যাওয়ার পর সেই জল আবার ফেরত চলে যায়। হয়তো ভালো পরিকল্পনা, কিন্তু প্রশ্ন হচ্ছে যে সুন্দরবনে যেখানে ডেনসিটি অফ পপুলেশন অত্যন্ত বেশি, তাহলে এইটা করতে গেলে প্রথমেই প্রয়োজন হচ্ছে জমির পাশে, মানে অর্থাৎ বাঁধের পাশে একটা বড় জমি পাওয়া, যে জমিটা এই ওয়াটারটাকে, এই জলটাকে পড়তে দিতে হবে। সেই জমি কি পাওয়া খুব সহজ কাজ? সুন্দরবনে ওই মানুষগুলো যাবেন কোথায়? তার কি কোনো পরিকল্পনা আছে? সেখানকার মেকানিজম কি? এবং আমাকে যারা বলছিলেন, যে আধিকারিক বলছিলেন বা যারা বিশেষজ্ঞ যারা বলছিলেন, তারা বলছিলেন যে আমরা একটা যেটা ঠিক করেছি, ওখানকার এসডিও যারা আছেন তাদেরকে দিয়ে একটা নোডাল অফিসার করে দেবো, তারা করবেন। বললাম যে আর একটা সর্বনাশ করবেন, যদি লোকাল পঞ্চায়েত লিডার, পঞ্চায়েত প্রধান তাদের যদি ইনভলভ না করেন, তারা কিন্তু এই কাজটা হতেই দেবেন না। কেন দেবেন না? সেখানে করাপশন এই প্রশ্নে আসছি না, কিন্তু একটা ঘটনা, দিনের শেষে একটা করাপ্ট পঞ্চায়েত লিডারকেও কিন্তু উত্তর দিতে হয় সাধারণ মানুষের কাছে, যেটা অনেক আধিকারিককে দিতে হয় না। সুতরাং আপনি মানুষকে বাদ দিয়ে কোনো বাঁধ করতে পারবেন। এই যে পরিকল্পনা আপনারা করছেন, এই পরিকল্পনা আমি জানি না, এই পরিকল্পনার কথা সুগতদা জানেন নিশ্চয়ই,
সুভাষবাবু জানেন নিশ্চয়ই যে কি ধরনের বাঁধ তৈরি হচ্ছে। এটা কি আলোচনা হয়েছে কোনো পাবলিক ডোমেনে? কোনো সিদ্ধান্ত নিয়ে হয়েছে? কিছু ইরিগেশন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক তারা বিশ্ব ব্যাংকের সঙ্গে বসেছেন, সেখানে হল্যান্ড নেদারল্যান্ড থেকে কিছু এক্সপার্টস এসছেন, তাদের সঙ্গে ইরিগেশন দপ্তরের কিছু ট্রেনিং পত্র হয়েছে, তাদের পরিকল্পনা নেওয়া হয়েছে, সেই পরিকল্পনা অনুযায়ী কিছু কাজ করা হয়েছে। এখন হয়তো দেখা যাবে এই পরিকল্পনা করে কিছুটা কাজ করার পর সেটা ব্যর্থ হলো। আজকে যদি আমি বলছি আপনাকে সুন্দরবন বাঁচতে গেলে না এমন একটা ঘটনা দরকার যেখানে একদিনে 5,000 মানুষ ভেসে চলে যায়, খুব খারাপ শুনতে লাগছে, সেটাই প্রয়োজন। যখন সুপার সাইক্লোন হয়েছিল, একটা সুপার সাইক্লোন উড়িষ্যার বিপর্যয় সামলানোর চেহারাটাকে পাল্টে দিয়েছিল। এখন উড়িষ্যায় বিপর্যয় হলে আপনি যান গিয়ে উড়িষ্যায় দেখবেন মডেল উড়িষ্যার বিপর্যয় সামলানো। সুন্দরবনটা আসলে আমরা না টেকেন ফর গ্রান্টেড করে ফেলেছি। এই যে বললাম গোড়ায় কলকাতায় হলে আমরা এত বুঝতাম না কেন। আমরা বারে বারে বলি সুন্দরবনের জন্য কলকাতা বাঁচছে, ঠিক তো? আজকে সুন্দরবন না থাকতো, যদি ম্যানগ্রোভ না থাকতো, তাহলে দক্ষিণবঙ্গের একটা বড় অংশ বাঁচতো না। তাহলে কেন আমরা সুন্দরবন ট্যাক্স দেবো না? কেন বাকি আরবান এরিয়াতে সুন্দরবন ট্যাক্স দেওয়া হবে না, যে টাকা দিয়ে সুন্দরবনকে বাঁচানো হবে? প্রশ্নটা হচ্ছে, আমি বলবো বাঁধ একটা ফিজিক্যাল স্ট্রাকচার, সেইটা কেমন হবে, ভালো হবে, খারাপ হবে, সেটা একটা দিক। আসল হলো আমার মাইন্ডসেট, আমি কি করতে চাইছি, আমি কি আদৌ করতে চাইছি, আমি কি এই বিষয়টার একটা স্থায়ী সমাধান চাই। যদি চাইতাম তাহলে প্রথম কাজ ছিল যেটা বলছেন সুভাষবাবু, এবং আমার দৃঢ় ধারণা যে এই তথ্যগুলো কিন্তু সরকারি আধিকারিকরাও জানেন, যে কত কিলোমিটার কোন আমফানে কোন কোন জায়গা ভেঙেছে, ইয়াসে কোন কোন জায়গা ভেঙেছে, রেমালে কোথায় কোথায় এফেক্টেড হয়েছে, এবং সেই অনুযায়ী পরিকল্পনা করা। আজকাল কিন্তু সেটা জানেন তো, জানান না কেন তারা? না, তারা জানান না কেন, পাবলিকের কাছে তারা এটা বলেন না, পাবলিকের কাছে তারা বলেন না, তাহলে তো ওয়েবসাইটে দিয়ে দেওয়া উচিত তাদের। জানেন, আমার মনে হচ্ছে যে সুন্দরবন নিয়ে কিছু মানুষ, কিছু বিশেষজ্ঞ, তারা নিজেদের মতো করে ভাবছেন, তারা হয়তো সদর্থক ভাবেই ভাবছেন, কিন্তু সেই ভাবনাটা সামগ্রিকভাবে ওইখানকার স্থানীয় মানুষের সঙ্গে যুক্ত হচ্ছে না। যেমন আমি একটা তথ্যের কথা বলি, একসময় এইটা আলোচনা হয়েছিল যে সুন্দরবন থেকে মানুষ সরিয়ে নেওয়া হবে কি, সুন্দরবন থেকে মানুষ সরিয়ে নেওয়া প্রয়োজন। হয়তো বিজ্ঞানের দিক থেকে তাকাতে গেলে নিশ্চয়ই তাই, কারণ সুন্দরবন এমন একটা অঞ্চল যেটা জলবায়ু পরিবর্তনের জন্য পৃথিবীর অন্যতম হটবেড, ওয়ান অফ দ্য হটেস্ট বেড বলা যায়। এখানকার সি লেভেল রাইজ, এখানে সুবোধদা বসে আছেন, ওনার তথ্যই আমরা ব্যবহার করি, এখানকার সি লেভেল রাইজ পৃথিবীর সি লেভেল রাইজের 1.5 দুগুণ, প্লাস এখানকার মাটি চাপছে, একটা ঘটনা ঘটছে। কিন্তু এই যে এখানকার এত কিছু বিপর্যয় রয়েছে, এগুলো তো নতুন কথা নয়, আমাদের কারোর কাছেই নতুন নয়। কিন্তু যেটা হচ্ছে যে প্রত্যেকবার মে মাস আর নভেম্বর মাস আসলেই আমাদের মনে পড়ে ম্যানগ্রোভ বলা হলো 5 কোটি 10 কোটি 15 কোটি ম্যানগ্রোভ লাগানো হবে। কিছু এনজিওদের পয়সা দেওয়া হলো বা দেওয়া হলো না, তারা কাজ করার চেষ্টা করলেন। শুধু ম্যানগ্রোভ দিয়ে বাঁচবে, এক্ষুনি তো সুগতা বললেন বাঁচবে না। ম্যানগ্রোভ ইজ এ সাপ্লিমেন্টারি সিস্টেম। আমি যতটুকু জানি সুগতার তথ্য থেকে, যে দ্বীপগুলো প্রাকৃতিক দ্বীপ, যেখানে কোনো এমব্যাঙ্কমেন্ট নেই, অর্থাৎ যেখানে ম্যানগ্রোভ রয়েছে, সেখানেও কিন্তু জলে ভাসছে, যে অনেক গুণ বেশি ভেঙে যাচ্ছে, করছে অনেক গুণ বেশি। 20 স্কয়ার কিলোমিটার আর 110 স্কয়ার কিলোমিটার সরাবেন আপনি, 15 লক্ষ মানুষ সরাবেন। পশ্চিমবঙ্গে 400 একর জমি আর কিছু হাজার মানুষ সরাতে গিয়ে পশ্চিমবঙ্গের পলিটিক্যাল ডিসকোর্স পাল্টে গেছিল। এটা কোনো প্র্যাকটিক্যাল সলিউশন নয় যে সুন্দরবন থেকে আমি রাতারাতি লক্ষ লক্ষ মানুষকে সরিয়ে ফেলবো, এটা হতে পারে না। সুন্দরবনের নিশ্চয়ই কিছু মানুষ সরবে, যখন প্রয়োজন সরতে হবেই। আজকে ঘোড়ামারা থেকে মানুষ সরে যায়নি সাগরে, আজকে লোহাচড়া থেকে মানুষ সরে গিয়ে আজকে থাকে না সাগরে, থাকছে, আগামী দিন আরো থাকবে। কিন্তু আপনাকে অধিকাংশ মানুষের জন্য একটা রিলেটিভ সেফটি এন্ড সিকিউরিটি নেট দিতে হবে। কেন সুন্দরবনের বিপজ্জনক জায়গায় বোধহয় 19টার মধ্যে 10টা 11টা ব্লক অত্যন্ত বিপজ্জনক, সুভাষবাবু আমার থেকে ভালো জানেন, সেই জায়গায় কেন প্রত্যেকটা বাড়িতে একটা করে ঘরকে সোকল্ড, মানে সেটাকে ছাদওয়ালা ঘর, পাকা ছাদের হবে না, পাকা রেস্ট মেঝে হবে না, উপরটা পাকা হবে না, যাতে মানুষকে দৌড়তে না হয়। আজকে ফ্লাড শেল্টারে যেতে হয়, সারা পৃথিবীতেই যেতে হয়, নতুন কথা কিছু নয়, কষ্ট হলেও যেতে হয়। তো ফ্লাড শেল্টার কোথায় হবে? সুন্দরবনের মানুষ যান কোথায়? বাড়িতে চুরি চামারির ভয়ে তারা যান কাছে স্কুলে। স্কুলগুলোকে কেন আপগ্রেড করা যায় না টেম্পোরারি ফ্লাড শেল্টার হিসেবে? আমরা একটা কুমিরমারিতে করেছি এবং এবারে ঝড়ে ছেড়ে যথেষ্ট ভালো কাজ দিয়ে যাবে আমি শুনেছি। কিছুই নয়, খুব অল্প টাকায় কেন আমাকে কয়েক কোটি টাকা ব্যয় করে ওরা একটা বিশাল ফ্লাড শেল্টার বানাতে হবে, যেটা সারা বছর কাজ করবে না, পড়ে পড়ে নষ্ট হবে?
কেন আমার তো স্কুলগুলো তো সরকারি স্কুল, সেখানে আমি 3-4 লক্ষ টাকা ইনভেস্ট করে একটা প্রপার জায়গায় করতে পারবো না? কেন আমি ম্যাপিং করতে পারবো না? আমি আপনাকে একটা ফিগার দিই। আমরা যে স্কুলটায় কুমিরমারির কাজ করেছি, সেই স্কুলের পাশে 300টা ফ্যামিলি সার্ভে করা হয়েছে যে ওই স্কুলটার উপরে কতটা ফ্যামিলি ডিপেন্ডেন্ট। এই 300টা ফ্যামিলিতে মোটামুটি 1200-1400 মতো মানুষ পাওয়া গেছে। সেখানে পাওয়া গেছেন 60 জন এমন মানুষ যারা হাঁটতে পারেন না, 50 জন মতো অসুস্থ, নিউবর্ন বা বাচ্চা কতজন আছে, সেখানে 1200 গরু ছাগল আছে। শুধু তো জীবন বাঁচালেই হবে না, জীবিকাও তো বাঁচাতে হবে, মানুষগুলো তো না খেয়ে মরবে। সুতরাং এই ম্যাপিংটা ওরকম কঠিন কাজ, এটা যে কোনো পঞ্চায়েত লিডারকে বলুন তার এলাকায় এক্ষুনি করে ফেলবে, কোনো ব্যাপারই নয়। কেন করা যায়? কেউ করতে চায় না। সুতরাং সেন্ট্রালাইজ, মানে আমি এই কথাটা বলে আপাতত এই পর্বে শেষ করব, শুধুমাত্র সেন্ট্রালাইজড বিগ টিকেট হাজার হাজার কোটি টাকার প্রকল্প সেটা প্রয়োজন। আমরা সবাই চেষ্টা করছি যেন আন্তর্জাতিকভাবে সাহায্য আসে, ন্যাশনালি সাহায্য আসে, কিন্তু তার পাশাপাশি প্রয়োজন লোকাল লেভেল অ্যাডাপ্টেশন। বাংলাদেশ থেকে দেখে শেখা উচিত যে লোকালি লেড অ্যাডাপ্টেশন, LLA, যে সাধারণ মানুষ, ওখানকার মানুষ তারা কি করবে। অনেক ক্ষেত্রে হয় কি, অনেক এনজিওরা কাজ করছেন, খুব জরুরি কাজ করছেন, কিন্তু তারা নিজের একটা মডেল ভাবেন, সেটা হয়তো তারা কোনো বিদেশি ফান্ড পেয়েছেন, সেই ফান্ড থেকে সেই মডেলটা তাদেরকে বলা হয়েছে, সেই মডেলটা তারা অ্যাপ্লাই করেন ওখানে গিয়ে, উইদাউট নোয়িং তুই মডেলটা ওখানে কাজ করবে কিনা। আমার কথা হচ্ছে সরকার সবার সাথে কথা বলে, সুগতদার মতো মানুষ, সুভাষবাবুদের মতো মানুষ সবার সঙ্গে কথা বলে একটা আউটলাইন স্ট্রাকচার করে দিক যে আমাদের এইখানে এই কাজগুলো করতে হবে। এই কাজগুলোর মধ্যে কোন এনজিও করবেন, কোন কর্পোরেট সেক্টর করবেন, কোন দপ্তর করবেন, করুন, কাজটা ওই লিস্ট মিলিয়ে করুন। আমার যা খুশি কাজ করব, কারোর সঙ্গে কারোর কোনো ইন্টিগ্রেশন থাকবে না। আর কলকাতার মানুষ রোববার, মানে কোনো জল ঝড়ের পর রোববার হলে কিছু চিড়ে মুড়ি আর কিছু জিনিসপত্র নিয়ে গিয়ে আমরা দেবো, গিয়ে একটা মানসিক শান্তি পাবো যে কত বড় কাজ করলাম। এবারে করছেন না, এবারে অতটা বিপদ হয়নি। বুলবুলেও করেননি, কিন্তু বুলবুলে কিন্তু গোটা সুন্দরবন ভেসে গেছিল। কেন করেননি বলুন তো? কলকাতায় ধাক্কা খায়নি বলে। কলকাতায় ধাক্কা না খেলে আমরা বুঝতেই পারি না যে কিছু ঘটনা ঘটেছে। সুতরাং এই মানসিকতাটা শুধুমাত্র সরকারের নয়, এমন সাংবাদিকতার মহলেও আমি বলছি, মানে এটা বলতে আমার কোনো লজ্জা নেই, আয়নার দিকে তাকাতে কোনো লজ্জা নেই, যে সাংবাদিক মহলেও যে সুন্দরবনে মানুষ মরেনি তো ওটা কোনো ব্যাপার না, ওটা সুন্দরবনে তো হবেই ওরকম কিছু, এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। আমার কাছে সুন্দরবন বিপদে পড়লে সেই বিপদ আমাদের উপরেও আসতে পারে, সেটা নিয়ে আমরা ভাবছি না। বাদটা উপসর্গ মত, আসল হচ্ছে আমরা কি করতে চাই বা কি করতে চাই। সুভাষবাবু, আপনি সুন্দরবন এলাকার মানুষ, হ্যাঁ বলুন। বহুল প্রচারিত সংবাদের হেডলাইন হয়েছিল, কলকাতাকে বাঁচানোর জন্য সুন্দরবনকে বাঁচিয়ে রাখতে হবে, মানে সুন্দরবনের মানুষের জন্য সুন্দরবনকে বাঁচাতে হবে না। এইটা হচ্ছে আমাদের ভাবনা। এই যে ধরুন আয়লার কথা বলা হলো, আমি একটা কথা বলি যে কোনো মানুষকে কি বলা হয়েছে আমরা এইখানেই বাঁধটা করতে চাই, তার জন্য এই জমিটা চাই, কোনো মিটিং করা হয়েছে কি? আজকেও ঠিক সে একই জিনিস হচ্ছে, যেটা আমাদের জয়ন্তবাবু বললেন, সুন্দরবনের মানুষ জানেই না। এবং সবচেয়ে ইন্টারেস্টিং একটা কথা বলি, যেটা উনি বলছিলেন যে আয়লা যখন এলো টাকাটা, তখন একটা পট পরিবর্তন পালা বদলে গেল। তার আগে বলা হলো যারা জমি দেবে সবাইকে একজনকে চাকরি দেওয়া হবে। ওগুলোকে ভাবলো যে জমি দিলেই চাকরি পাওয়া যাবে, তাদের কোনো ধারণাই ছিল না, ধারণা নেই যারা প্রজেক্ট করেছেন এবং যারা বলছেন। সেটা হচ্ছে সুন্দরবনের পরিবারগুলোর পার পরিবার, মানে পার হাউস হোল্ড ল্যান্ড হোল্ডিং সাইজ হচ্ছে 1 একরের কম। আপনি 1 কিলোমিটার নদী বাঁধ করতে গেলে দেখা যাবে যে অন্তত 100টা লোককে চাকরি দিতে হবে। তা আপনি যদি 400 কিলোমিটার নদী বাঁধ করতে যান, তাহলে কত লোককে চাকরি দিতে হবে আপনি ভাবুন। এবারে বললেন না আমি চাকরি বাকরি দিতে পারবো, আমি টাকা দিয়ে দেবো, বাস গেল সব ঘোষ ভেস্তে। বললো যে না চাকরি না দিলে জমি দেবো না। এবারে আরেকটা ব্যাপার সুন্দরবনে আছে, এখানে সুন্দরবনের মানুষ খুব কম লোকের নিজের জমি আছে, বেশিরভাগই বর্গা চাষি, তার মালিক থাকে মেদিনীপুর কিংবা হাওড়ায়। যদি ক্ষতিপূরণ পায় সেই লোকটাই পাবে, বর্গা চাষি সামান্য হয়তো কিছু টাকা পাবে, দয়া করে গভর্নমেন্ট দেবে, সে জমি ছাড়বে কেন? সেই ব্যাপারে কোনো পলিসি এখনো পর্যন্ত সঠিকভাবে তৈরি হয়নি। যে লোকটা অ্যাবসেন্টি ল্যান্ডলর্ড হয়ে বসে আছে মেদিনীপুরে কিংবা হাওড়ায়, সে ক্ষতিপূরণের মূল টাকাটা পেয়ে যাবে। যে লোকটা বর্গা চাষি বা পাট্টা হোল্ডার সে কিছু পাবে না। তো সুন্দরবনের এইরকম এটা একটা জরুরি জায়গা, তারপরে সে জমিটা ছাড়বে না। অতএব সেই লোকগুলোর সাথে কথা বলতে হবে। আর একটা জিনিস আমরা করি কি, এক্সপার্টটা করে দিয়েছিলেন ওই কমিটিতে, শিমুরের এই ছায়াটা ছিল আসলে আয়লার সময়। আচ্ছা, আর একটা কথা আপনাদের বলে দিই, যে যারা এই আয়লা প্রজেক্টটা বানিয়েছিলেন 3 মাস তারা সার্ভে করে বানিয়ে দিয়েছিলেন এটা। তারা এই ব্যাপারগুলোকে, এই প্যারামিটারগুলোকে তারা দেখেননি, তার ফলে এই গন্ডগোলগুলো থেকে গেছে। এবং আরেকটা কি করেছিলেন,
সমস্ত সুন্দরবনের জন্য সমস্ত নদী বাঁধ সমস্ত নদীর জন্য একটা ব্ল্যাঙ্কেট রেকমেন্ডেশন করে দিয়ে গেছিলেন। 50 থেকে 100 মিটার বাঁধ সরিয়ে নিতে হবে, এটা সম্ভব। আপনি 50 থেকে 100 মিটার বাঁধ সরিয়ে নিতে গেলে যে পরিমাণ জমি চলে যাবে, কত মানুষ এফেক্টেড হবে, এটা কি তারা কেউ ভেবেছিলেন? যার জন্য হয়নি। কেন, যেখানে ধরুন নদী বাঁধটার সামনে চর ল্যান্ড নেই, সেখানে নদী বাঁধটাকে আমি পেছবো, কতটা পেছবো সেটা ভাবতে হবে। পলি জমছে কিরকম, নদীর জোয়ার ভাটার কিরকম, তলাদেশ কাভারিং হচ্ছে কিনা, সেখানে নদী বাঁধের সামনে ম্যানগ্রোভস আছে কিনা, এতগুলো জিনিস চিন্তা ভাবনা করার পরেই কেবলমাত্র নদী বাঁধটা শিফট করার দরকার। এগুলো তখন চিন্তা করাই হয়নি। আর একটা ছোট্ট কথা আপনাদের বলে রাখি, আগে যখন এই নদী বাঁধগুলো তৈরি হয়েছিল, একেবারে লেবাররা বেঁধেছিল এই বাঁধটা, আদিবাসীরা এসে বেঁধেছিল, কোদালে মাটি কেটে ঝুড়ি করে নিয়ে ফেলা হতো। দ্যাট ইজ এ কম্প্যাক্টনেস অফ দি এমব্যাঙ্কমেন্ট। এখন কি হয় জানেন, এখন আর কেউ নদীতে মাঠে মাটি কাটে না, এখন ওই জেসিবি মেশিন নিয়ে তলা থেকে মাটি তুলে উপর থেকে ফেলে দেওয়া হয়। সেগুলো হয় সবচাইতে সর্বনাশ হচ্ছে সুন্দরবনে এইভাবে বাঁধ বাঁধার জন্য। সেগুলোর কোনো কম্প্যাক্ট হয় না, সেগুলো এরকমভাবে পড়ে থাকে, জোয়ারের ধাক্কায় সেগুলো ঝুরঝুর করে চলে যায়। সুন্দরবনের মাটি এমনিতেই এমন, যখন ওটা শুকনো হয়ে যায়, ড্রাই হয়ে যায়, ওতে সোডিয়ামের পরিমাণ বেশি থাকার জন্য একবারে পাথর হয়ে যায়। আর যেই ওর মধ্যে জল পড়ে, ওটা বালির থেকেও খারাপ হয়, ওর কোনো স্ট্রেংথ থাকে না। তখন আমরা এই ব্যাপারগুলো একদম উড়িয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে আপনি কন্ট্রাক্টরকে কাজ দিলেন, 3 মাসের মধ্যে কাজ করে দিতে হবে, 10টা জেসিবি মেশিন নিয়ে ফেলে দিল, মাটি কেটে কাজ করে চলে গেল। কিন্তু দেখা গেল সেটা কোনো বাঁধই হলো না। আবার দেখুন, ইরিগেশন ডিপার্টমেন্ট বাঁধ করছে, ফরেস্ট ডিপার্টমেন্ট বা অন্যান্য দপ্তর সেখানে গাছ লাগাচ্ছে, পঞ্চায়েত গাছ লাগাচ্ছে, নদীর যে বাঁধের যে দুদিকের সাইড, দুদিকের স্লোপে গাছ লাগিয়ে দিচ্ছে, ঝাউ গাছ লাগিয়ে দিচ্ছে। এবার যখন ঝড় আসছে, গাছটা দুলছে, শেকড় সদ্য নরম করে ফেলছে বাঁধটাকে। কেউ এই টেকনোলজিটার কথা বিরোধিতা করছে না। আপনি কান্ট্রি সাইড এবং রিভার সাইড দুদিকের স্লোপে গাছ লাগিয়ে দেওয়া হচ্ছে, কি না আমরা গাছ লাগাচ্ছি, সোশ্যাল ফরেস্ট্রি করছে। এটা একটা সর্বনাশের কারণ। একসময় ইরিগেশন নদী বাঁধে কোনো রকম গাছ লাগানোর কথা ভাবতে দিত না, এখন কিন্তু এরা দেখবেন কেউ ঝাউ গাছ লাগিয়ে দিচ্ছে, কেউ অন্য গাছ লাগিয়ে দিচ্ছে। এবার ঝড় যখন আসছে 120-125 কিলোমিটার বেগে, আপনি ভাবুন কি ধরনের থ্রাস্ট ওই নদী বাঁধটার উপর পড়ছে। আপনাতেই সে দুর্বল হয়ে যাচ্ছে এবং ওই শেকড়ের মধ্য দিয়ে জল ঢুকছে, সে আরো ফোবরা করে দিচ্ছে এই নদী বাঁধটাকে। এই কথাগুলো কোথাও বলা হচ্ছে না। আমি বাঁধ করে গেলাম, অন্য লোক এসে গাছ লাগিয়ে দিয়ে চলে গেল। আমি বাঁধ করলাম, দেখা গেল যে সেখানে বাঁধ করার জন্য ওই নদীর একদম কুল থেকে জেসিবি মেশিন বসিয়ে, কতটা জেসিবি মেশিন যায়, 3 মিটারের মধ্য থেকে মাটি তুলে নিয়ে নদী বাঁধে ফেলে দেওয়া হচ্ছে, ওগুলো ধুয়ে আবার ওই পিটটা ভর্তি হয়ে যাচ্ছে। এতগুলো জিনিস আমাদের কিন্তু ভাবার দরকার আছে, লোকাল পিপুলের জ্ঞানটা নেওয়ার দরকার। যেটা জয়ন্তবাবু বলছিলেন, আমরা বারবার করে বলি, এই যে সুগতবাবু বলছিলেন ইয়াসের পরে যে কমিটি হয়েছিল, আমি বলতে বাধ্য হচ্ছি, 39 জন লোককে নিয়ে কমিটি হয়েছিল। আমার মনে পড়ে না সুন্দরবনে অধিবাসী কোনো বিশেষজ্ঞ বা কোনো লোককে সেই কমিটির মধ্যে ইনভলভ করা হয়েছিল কিনা। এরা বলেন যে আমরা লোকের কাছ থেকে জ্ঞান নিচ্ছি, ইনহেরিটেড নলেজ। কমিটির কোনো রিপোর্ট ব্যবহার হয়েছে বলে কি আপনার জানা আছে? আমি আপনাকে বলি, আমি নাম করতে চাই না, সেই একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল, কিন্তু সেই কমিটির অনেক উঁচু মাথারা বলেছিলেন যে গভর্নমেন্ট আদৌ এটা নেবে কিনা আমার সন্দেহ আছে। যেমন ওরা বলেছিলেন বাইরের কোনো গাছ, ভেজিটেরিয়ান প্রোটেকশনের কথা বলা হয়েছিল, যেমন ভ্যাটিভার, ওরা পরিষ্কার বলেছিলেন এই গাছগুলো বা এই ধরনের ঘাস সুন্দরবনে ব্যবহার করা যাবে না। কিন্তু আপনারা এক সময় শুনে থাকতে পারেন এই ভ্যাটিভার নিয়ে ইরিগেশন ডিপার্টমেন্ট এবং পঞ্চায়েত সুন্দরবনের বিভিন্ন জায়গায় কাজ করেছে, ভ্যাটিভার লাগিয়েছিল, একটাও বাঁচেনি। আমি একটা কথা বলতে চাইছি, ভিয়েতনামেও বাঁচেনি ভ্যাটিভার। আমি বলছি সুগতদাও আছেন, আমি এই কথাটা ফ্ল্যাগ অন করছি। সুগতদা, আপনি, আমরা যারা সুন্দরবন নিয়ে কম বেশি কাজ করি, আমাদের সবার অভিজ্ঞতা হচ্ছে যে আয়লা বাঁধ মোটামুটি ভালো কাজ করেছে বা ভালো কাজ করছে সুন্দরবনের ক্ষেত্রে। এটা নিয়ে তো কোনো সুন্দরবনের মানুষ এটা স্বীকার করে, মানুষই বলবে, ওটা আমাদের বলার কিছু নেই। সুন্দরবনের মানুষই বলে এটা। যদি এটা যদি এইটা যদি একটা প্রতিষ্ঠিত পজিশন হয়, তাহলে এই বিশ্ব ব্যাংকের নতুন প্রকল্পে আয়লা বাঁধকে সপাটে কোনো ধরনের ভাবনা ছাড়াই যে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, এটা কেন বিরোধিতা হবে না? এটা খুব স্পষ্ট, কেন এটা বিরোধিতা হবে না? না না, বিরোধিতা কে করবে? গতকালও আমি একটা চ্যানেলে দেখেছি একজন এক্সপার্ট, তিনি সিভিল ইঞ্জিনিয়ার, পড়ান ইউনিভার্সিটিতে, তিনি বলছেন ওসব একদম হবে না, কংক্রিটের বাঁধ হবে না। আরে কংক্রিট বলতে কি বোঝাতে চাইছে দেশের মানুষ বুঝুন। সেখানে গোসাবার মহিলারা প্লাকার্ড নিয়ে ইয়াসের পরে দাঁড়িয়ে বলেছিল আমাদের ত্রাণ দিতে হবে না, ত্রাণ ভিক্ষা চাই না, সাই বাঁধ করে দিন। এরা বলছে কংক্রিটের বাঁধ হবে না, কোনো যুক্তি নেই। বলছে আমি এই বিতর্কে ঢুকবো না, তবে কংক্রিটের বাঁধ হবে না। আরে কংক্রিটের বাঁধ মানেটা কি তারা বুঝতে চাইছে? তারা আয়লা বাঁধ চোখে দেখেছে কিনা আমার সন্দেহ। তারা একটা শক্তিশালী বাঁধ চাইছে। আমার বক্তব্য হচ্ছে যারা এই পরিকল্পনাটা করছেন, রাজ্য সরকারের
একেবারে উপরে যারা বসে আছেন এই পরিকল্পনার সঙ্গে যারা যুক্ত, যারা করছেন তারা ভালোভাবেই করছেন, তাদেরকে আমি অ্যাকিউজ করছি না, আমি জানি তারা যথেষ্ট চেষ্টা করছেন। ভালো ভেবে নয়, ভুল ভেবে করছেন। আজকে আয়লা না এতক্ষণ ট্রাইড অ্যান্ড টেস্টেড বলে তো একটা ঘটনা আছে। আয়লা বাঁধ যদি ট্রাইড অ্যান্ড টেস্টেড হয়ে থাকে, যদি 100 কিলোমিটার বা 105 কিলোমিটার আয়লা বাঁধ একটা মোটামুটি ধরনের একটা প্রোটেকশন সুন্দরবনের মানুষকে দিয়ে থাকে, এটা যদি ঘটনা হয় এবং আপনাদের মতো বিশেষজ্ঞরা যদি সেটাকে সাবস্ক্রাইব করেন, তাহলে আজকে বিশ্বব্যাংক আজ বা কাল যখন প্রকল্পে আয়লাবাদকে কমপ্লিটলি বাদ দিয়ে, আমি বুঝলাম যেখানে আয়লাবাদ করার জায়গা নেই আপনি অল্টারনেট কিছু করুন, সুগতদা বলছিলেন অল্টারনেট মোডাস অপারেন্ডি অনেকগুলো হতে পারে, নেই মানে সুন্দরবনে অনেক জায়গায় আয়লার মতো নেই। আমি সুভাষ নস্করের নাম বলছিলেন ভুল করে, সুভাষবাবু ওই পরিকল্পনা আমি দেখেছি যে একদিকে 3:1 একদিকে 2:1 যেভাবে করা হয়েছিল, সেটা হয়তো অনেক জায়গায় নেই, সেখানে অন্য কিছু হতে পারে। তো যেখানে আছে সেখানে আয়লাবাদটাকে আমরা কেন বাদ দেব? শুধুমাত্র টাকা কম বলে, শুধু এই কম্প্রোমাইজটা করার জন্য? নবী বোম্বাইতে ক্লাইমেট চেঞ্জ কনসিডার করে ব্রিজটাকে কয়েক মিটার উপরে তোলা হয়, আর সুন্দরবন বলে সেখানে ক্লাইমেট চেঞ্জ হওয়া সত্ত্বেও আমি বাঁধের হাইট নামিয়ে দেবো? আপনি আপনার ক্লাইমেট অ্যাকশন রিপোর্ট দেখুন, আপনার স্টেটের ক্লাইমেট অ্যাকশন রিপোর্ট দেখুন, তাতে দেখুন যে সুন্দরবনের সি লেভেল রাইজ নিয়ে কি করা হচ্ছে, এটাকে আপনি একটু খেয়াল করে দেখুন। আয়লা বাঁধ যদি প্রমাণিত হয়, যে কথা জয়ন্তদাও বললেন, যে তাহলে কেন সেটাকে বাদ দেওয়া হচ্ছে? পাশাপাশি এলাকার মানুষকে ইনভলভ করে তাদের হাতে কলমে যারা ওখানে থাকেন তাদের বক্তব্য শুনে কেন এগোনো হচ্ছে না? এত বছর তো হলো, 2-1 দিনের ব্যাপার নয়। এমনিতেই আমাদের যে ব্যুরোক্রেসি আমরা ইনহেরিট করেছি, সেই ব্যুরোক্রেসি মানুষের কথা শুনে চলার জন্য তৈরি নয়। বেশ, এবার এই ব্যুরোক্রেসি ট্রেনিংটাই তাই, যে মানুষ যে সাদামাটা মানুষ, তাদের কথা না শুনলেও হবে, আমরাই ডিসাইড করি। সে আমি ইতিহাস পাশ করে যদি বাদ নিয়ে আলোচনা করি, তাতেও আমার কথাই শেষ। সুতরাং এই যে পদ্ধতিটা আছে, সেখানে এক্সপার্টদের বক্তব্যকে নেয়ারই কোনো জায়গা নেই। এক, দুই হচ্ছে মানুষের কথা শোনার কোনো প্রভিশন নেই। যে প্রভিশন এনভায়রনমেন্টাল অ্যাক্টে আছে, যে কোনো জায়গায় কোনো একটা প্রজেক্ট করতে গেলে একটা কনসালটেশন করতে হয় সেখানকার লোকেদের সঙ্গে, পাবলিক কনসালটেশন বলে। এটা নিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় বড় বড় সিনেমা হয়েছে, যে পাবলিক কনসালটেশন করতে গিয়ে গোটা প্রজেক্টটা বন্ধ করে দিয়েছে পাবলিক। কিন্তু সেরকম কোনো অপশনই আমাদের মানুষের সামনে আসে না। তার কারণ এটা তো সেইভাবে একটা গণতান্ত্রিকভাবে যেরকমভাবে চলার কথা, সেরকমভাবে চলছে না বিষয়গুলো। এখন বাঁধ টাকা, এটা তো সবসময়তেই ভাবনা হবে, কিন্তু বাঁধ টাকা, এটার সঙ্গে যেটা জয়ন্ত বলতে চাইছেন যে আইলা বাঁধ হবে না, হবে না, বাঁধ টাকার সঙ্গে একটা চিন্তা থাকা দরকার। টাকাটা কিসের? যদি ওই রকম 1 কিলোমিটার বাঁধ করতে হয় তাহলে 6.5 কোটি টাকা লাগে। এটা এখনো পর্যন্ত ওয়ার্ল্ড ব্যাংকের হিসেবটা 6.5 কোটি টাকা লাগছে। তো এরকম 1 কিলোমিটার মানে 700 কিলোমিটার যদি করতে হয়, তো 6.5 কোটি দিয়ে আপনি মানে একটা বিরাট লক্ষ কোটি টাকার ব্যাপার হবে। 42 কোটি নাকি 420 কোটি, আমি 4200 কোটি টাকাই ধরুন, আপনি কি আছে 4200 কোটি টাকা হবে, 5 বছর ধরে করুন না, 200 কোটি টাকার ব্যাপার। তো এই যে টাকাটা, তার বিকল্প কোনো পদ্ধতি নিয়ে যদি কেউ বলেন যে এটার বদলে এইটা হবে, সেটা স্টেবল হবে, তাহলে সেটার একটা উদাহরণ আমার চাই, এটা একটা পাইলট চাই, কিছু একটা তো করতে হবে। এটা কেউ একটা বলছেন আমি কোনো ইউনিভার্সিটিতে পড়াই, তো এটা বললেই তো হয় না, কারণ আমি ইউনিভার্সিটিতে পড়ালেও আমি এটা যেটা করতে চাইছি, এটা একটা নতুন এক্সপেরিমেন্ট, তো একটা বদ্বীপ, সেখানে এমন একটা জায়গায় আপনি কাজ করছেন যেটা ধরুন স্বাধীনতার 80 বছর পরেও তার নদীগুলোর গভীরতা আপনি জানেন না, মাপেনও না। এতগুলো ডিপার্টমেন্ট আছে, স্টেটের আছে, সেন্ট্রালের আছে, এনআইও আছে, তারা কেউ এসে মাপেনি যে মাতলার গভীরতা কত, ঠাকুরানের গভীরতা কত। স্টেট গভর্নমেন্টের রিভার রিসার্চ ইনস্টিটিউট আছে, সেটাও বলুন। হ্যাঁ, রিভার রিসার্চ ইনস্টিটিউট তো আছে কল্যাণীতে, তো তারা সেটা এটা মাপতে পারে, তারা এখন ছোটখাটো এতে মাপছে। আমি দেখেছি তাদের গোসাবার বিদ্যা নদীর এটা কতগুলো জায়গা ওরা ইকো সাউন্ডার নিয়ে, এডিসিপি নিয়ে গভীরতা, ভেলোসিটি এগুলো মাপছে। কিন্তু এটা তো একটা আইসোলেটেড জায়গায় করলে হবে না। আপনি তো জানেন যে টাইড ভ্যারি করে মাসের সঙ্গে, হাইট ভ্যারি করে, ডেপথ ভ্যারি করছে, কোথায় জমা পড়ছে পলি, কোথায় চলে যাচ্ছে। তো চেঞ্জ হয়।
এইটার জন্য তো আমার একটা ডেল্টা স্টাডিজ হওয়া দরকার, সব সময় চলা দরকার। কোনো ইউনিভার্সিটি কেউ কোনো কাজ করছে না সুন্দরবনে এই নদীর গভীরতার মাপতে, আর তারা নানান রকম ক্লাইমেট অ্যাকশন প্ল্যান হ্যান ত্যান সবেতেই তারা পার্টিসিপেট করছে এবং বক্তব্য রাখছে। এইটা না জেনে যে আমি যদি নদীটাকেও একটু গভীর করে দিই তাহলে তো আমার বাঁধের ওপর চাপটা কমে যায়। ডেফিনেটলি জলটা নদীর গভীরতাকে যদি বাড়িয়ে দিই আমি, ঠিক, তাহলে তো আমি এই বাঁধেই আমি আটকে দিতে পারি এই জল। সব মিলিয়ে মনে হচ্ছে যথেষ্ট গুরুত্ব দিয়ে চিন্তা ভাবনার এখনো অভাব আছে, সেই স্তরে এখনো পর্যন্ত আমরা পৌঁছতে পারিনি। আমাদের সময় শেষ, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। সব শেষে সুভাষ দা আপনার কাছে জানতে চাইবো, সব শেষে আপনি কি বলতে চান? আর সুভাষ একটা যোগ করে দিয়ে এটা বলবেন আপনি, মানুষকে নিয়ে কাজ করতে শিখতে হবে। এটাই বলতে চাইছিলাম আমি। কোনো ভাবে আপনি কাজ করতে পারবেন না। আপনি যা খুশি প্ল্যান করতে পারেন যে এরোপ্লেন থেকে আমি সিডিং করব, আমি সুন্দরবনে চাষের জন্য এই ধরনের টেকনোলজি ব্যবহার করতে পারবেন না। ওখানে গিয়ে একটু মানুষের সঙ্গে কথা বলুন, তাহলেই বোঝা যাবে কি পারবো আর কি পারবো। আমি শেষে যে কথাটা বলতে চাইছি, সুগত বাবুর কথা রেস ধরে আপনি গতকালও দেখেছেন, গত পরশুদিনও দেখেছেন, এখন আর মানুষ, কিছু কিছু এলাকার মানুষ, সে আর প্রশাসনের উপর নির্ভর করছে না, নিজেরাই নিজেদের সম্বল নিয়ে গিয়ে নদী বাঁধকে বাঁচানোর চেষ্টা করছে। অতএব মানুষকে সাথে নিয়ে যদি আমরা প্রজেক্ট করতে পারি তাহলে সেই প্রজেক্ট সফল হবে, কিন্তু সেখানে প্রশাসনিক সদিচ্ছা, রাজনৈতিক সদিচ্ছাটারও ভীষণ দরকার। সুন্দরবনের এই জটিলতার মধ্যে পড়ে গিয়ে মানুষগুলো কিন্তু ভাগ হয়ে গেছে, তারা আর একমত হতে পারছে না। আর সরকারের প্ল্যান সবসময় টপ টু বটম, কখনোই বটম টু টপ হচ্ছে না। তার ফলে যা ঘটনা ঘটছে তাই ঘটছে। এবং এই ককাস, এই যে রাজনীতি, প্রশাসন, স্থানীয় মানুষ, কন্ট্রাক্টর, এদের যে ককাস, এরা চাইছে সুন্দরবনের নদীবাঁধগুলো এই অবস্থায় থাকুক, তাহলে আমাদের কিছু স্বার্থ সিদ্ধি হবে। এবং এটাই 70 বছর ধরে আমি সুন্দরবনের মানুষ, আমার বয়স এখন 72 বছর, আমি প্রায় 60 বছর ধরে এই একই জিনিস দেখে যাচ্ছি, এই ককাসটা কাজ করে যাচ্ছে এবং তাদের স্বার্থেই এই জিনিসটাকে বাঁচিয়ে রাখার দরকার হয়েছে বলে আমি মনে করি। এটাই আমার শেষ কথা। এখান থেকেই আমাদের সুন্দরবনের মানুষকে বেরিয়ে আসতে হবে। সেখানে যদি দরকার হয় একটা আন্দোলন, সে জন আন্দোলনে গড়ে তুলতে হতে পারে, কিন্তু সেই লিডারশিপ দেওয়ার মতো মানুষ। সবশেষে জয়ন্তবাবু আপনার বক্তব্য। হ্যাঁ, আমি একটা কথা শেষে বলতে চাইছি, এই যে সাধারণ মানুষের ইনভলভমেন্ট, তারা বাড়ি থেকে বেরিয়ে আসছেন, এটা আমরা ইয়াসের সময় দেখেছি যে মানুষ শরীর দিয়ে বন্যা আটকেছেন, এটা ঘটনা ঘটেছে। এটা অত্যন্ত উৎসাহব্যঞ্জক যে মানুষ নিজে বেরিয়েছে করছেন, কিন্তু এটা মডেল নয়। মানুষ তাদের কোনো উপায়ও নেই, মানুষকে বাঁচানোর দায়িত্ব সরকারের। আমরা একটা সরকারকে বা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, স্থানীয় প্রশাসনকে ভোট দিয়ে নির্বাচন করি আমাদের বাঁচানোর জন্য, এইটার জন্য নয় যে বর্ষা বন্যা হলে আমি বেরিয়ে গিয়ে আমার স্ত্রী পুত্র পরিবার নিয়ে আমি দাঁড়িয়ে নদীর জল আটকাবো। এটা কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে হতে পারে না। হ্যাঁ, মানুষ সঙ্গে থাকবে, কিন্তু মানুষকে সামনে ঠেলে দিয়ে পিছন থেকে প্রশাসন চলে যাবে, এটা হতে পারে না। সুতরাং এটা খুব পরিষ্কার করে রাখার দরকার। দ্বিতীয়ত, এই যে রেমালটা যখন পড়ছিল, আমি তথ্য দেখছিলাম, ওখানকার পিডব্লিউডি ইরিগেশন দপ্তরের একজন উচ্চপদস্থ আধিকারিক আমায় বললেন যে জয়ন্তবাবু, আমরা 67টা উইক পয়েন্টস আছে। এই যে বলছিলেন না সুভাষবাবু যে কোথায় কতগুলো, সব তারা জানেন। 67টা উইক পয়েন্টস আছে গোসাবায়, আমরা ওই 67টা পয়েন্টকে গিয়ে একটু দিয়ে আটকেছি, লাকিলি সেটা কাজ করেছে। তার মানে তো দেখেছি পুরো ম্যাপিং আছে। আমার কয়েক মাস আগে গোসাবার বিডিওর অফিসে একটা মিটিং ছিল, সেখানে পশ্চিমবঙ্গের 2জন মন্ত্রী ছিলেন আর অনেকে ছিলেন। সেখানে শেষ করছি, সেখানে তারা ম্যাপ দিয়ে দেখালেন যে গোসাবার কোন জায়গায় কতখানি বাঁধ দুর্বল, তথ্য সব আছে। মানসিকতার এই আসল অভাব, সদিচ্ছার অভাব। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে এই গুরুত্বপূর্ণ মতামত আপনাদের তুলে ধরার জন্য, আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করার জন্য অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে। সুন্দরবনের মানুষ ভোট দেন, তাদেরও অধিকার আছে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে একটু সহজ জীবন হোক তাদের। শুধুমাত্র নিয়তির হাতে নিজেদের সুপে দিয়ে তারা জীবন কাটিয়ে যাবেন দিনের পর দিন, তা হতে পারে না। সেজন্য সঠিক পদক্ষেপ নেওয়া উচিত সব মহলের। শেষ করছি আমাদের এই অনুষ্ঠান। যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান দেখলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার।